সময়সীমা বৃদ্ধিতে রাকসু নির্বাচনে আজও মনোনয়নপত্র উত্তোলন করেছেন প্রার্থীরা। জাকসুতে প্রচারণায় ব্যস্ততা, সাইবার বুলিং এর সংখ্যায় পিছিয়ে নারীরা। মতো ব্যাপার এবং তারপর রেপ থ্রেটের মতো ভয়ঙ্কর কিছু ব্যাপার স্যাপার দেখি আমরা। সাইবার বুলিং বৃদ্ধি পাচ্ছে, খুবই নোংরামো হচ্ছে, তো মেয়েরা হচ্ছে এই জিনিসটা একটু ভয় পায়। তখন আর নারীদেরকে মূল্যায়ন করা হয় না, এই কারণে তারা অনেক সময় নেতৃত্বের জায়গা থেকে পিছপা হয়ে যাচ্ছে। বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জেলায় জেলায় সভা সমাবেশ। গাইবান্ধায় দুপক্ষের সংঘর্ষ এড়াতে ১৪৪ ধারা জারি। মাত্র ২৪ ঘন্টায় ১৫০ ডায়রিয়ার রোগী ভর্তি হয়েছে নাটোর আধুনিক হাসপাতালে। সাপ্লাই পানি থেকে আক্রান্তের অভিযোগ, পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ। সাপ্লাই পানি খাওয়ার পর থেকে আমাদের এই ডায়রিয়া, পাতলা পায়খানা শুরু হয়। পাতলা পায়খানা আর বমি, আমার মনে হয় যে এটা পানির থেকেই হয়েছে। পানি চেক করার জন্য বগুড়াতে পাঠিয়েছি, টেস্ট রিপোর্ট আসলে আমরা বলতে পারবো। টাঙ্গাইলে দুটি আঞ্চলিক মহাসড়কের বেহাল দশা। ২ বছর ধরে চলছে সংস্কার কাজ, অগ্রগতি নিয়ে যাত্রীদের অসন্তোষ। খুবই কষ্টে যাতায়াত করি, রাস্তার অবস্থা খারাপ, একটু বৃষ্টি হলে পানি বেঁধে থাকে। গত ২ বছর ধরে ভেঙে খারাপ করে রাখছে, রাস্তার কোনো কাজ করে না। বিরতিহীন সংবাদ সাদেশে আমন্ত্রণ আপনাদের সবাইকে। আমি জান্নাতুল কলি আছি আপনাদের সাথে। শিরোনামগুলো দেখছিলেন শুরুতেই। রাকসু নির্বাচনে মনোনয়নপত্র উত্তোলনের সময়সীমা একদিন বৃদ্ধি করায় আজও উত্তোলন করছেন প্রার্থীরা। এরই মধ্যে প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তির সিদ্ধান্ত হয়েছে নির্বাচন কমিশন। আর অন্যদিকে উৎসবমুখর পরিবেশে জাকসুতে চলছে প্রার্থীদের ৬ষ্ঠ দিনের প্রচারণা। ভোটারদের মন জয়ে নানা প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা। একদিন বৃদ্ধি করা হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচনে মনোনয়নপত্র উত্তোলনের সময়সীমা। দিনের প্রথম ভাগেই স্লোগান দিয়ে মনোনয়নপত্র উত্তোলন করেন প্রার্থীরা। আমরা যেদিন থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমরা চান্স পেয়েছি বা পড়ার সুযোগ পেয়েছি, ওই প্রথম দিন থেকে আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক একজন শিক্ষার্থী এক একটি অংশ। তো রাকসু হচ্ছে বিশ্ববিদ্যালয়ের একটি অংশ। তো আমি মনে করি আমি যখন থেকে এই বিশ্ববিদ্যালয়ের অংশ, রাকসু এই বিশ্ববিদ্যালয়ের অংশ, আমি তখন থেকে এটির অধিকার রাখি। শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে প্রথম বর্ষের ছাত্রছাত্রীদেরও ভোটার তালিকায় অন্তর্ভুক্তির সিদ্ধান্ত নেয় রাকসু নির্বাচন কমিশন। এছাড়া মনোনয়ন ফরম জমা দেওয়ার সময়সীমা নির্ধারণ করা হয়েছে ৪ সেপ্টেম্বর থেকে ৭ সেপ্টেম্বর। প্রার্থী তালিকা ঘোষণা করা হবে ১০ সেপ্টেম্বর। ভোট গ্রহণ ২৫ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত। একই দিন গণনা শেষ করে ঘোষণা করা হবে ফলাফল। ভোট দেওয়াটা আমাদের অধিকার, কারণ আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যখন আমরা পা রেখেছি, তার আগে আমরা রাকসু ফি সেটা জমা দিয়ে তারপরে আমরা পা রেখেছি। তো সেক্ষেত্রে রাকসু আমার অধিকার। স্টুডেন্টের জন্য কতটুকু করতে পারছি, তো যদি একটা অপরচুনিটি পাওয়া যায় যে না আমার কাছে এই সুযোগটা আছে, আমি তাদের প্রতিনিধি হয়ে কিছু করতে পারি, তাহলে কেন করব না। এদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসুতে চলছে ৬ষ্ঠ দিনের প্রচারণা। ক্যাম্পাসের বিভিন্ন স্থানে গণসংযোগ করছেন প্রার্থীরা। ভোটারদের মন জয়ে দিচ্ছেন নানা আশ্বাস। দীর্ঘ ৩৩ বছর পর আগামী ১১ সেপ্টেম্বর জাকসুর ভোট গ্রহণ হবে। কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের ২৫টি পদের বিপরীতে লড়াই করছেন ১৭৯ জন প্রার্থী। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। সময়সীমা বৃদ্ধির পর রাকসু নির্বাচনে মনোনয়নপত্র উত্তোলনের আরো খোঁজ খবর আমরা জানতে চাই আমাদের সহকর্মী তারেক মাহমুদের মাধ্যমে। তারেক, সময়সীমা বৃদ্ধিতে আজকে কতজন মনোনয়নপত্র আবার সংগ্রহ করেছেন সেই তথ্য পেয়েছেন কিনা আমাদেরকে জানাবেন। আর নবীন ভোটার যারা আছেন ভোট নিয়ে তারা কি বলছেন? কলি, সকাল থেকে আসলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাকসুর যে কোষাধ্যক্ষের কার্যালয়ে মনোনয়ন ফর্ম উত্তোলনের যে সময়সীমা সেটি কিন্তু ছিল এবং একটু আগে শেষ হয়েছে। এখন পর্যন্ত মোট ৪৬৪ জন কিন্তু মনোনয়ন ফর্ম সেটি উত্তোলন করেছে। সকাল থেকে আমি যেমনটি দেখেছি যে প্রথম বর্ষের যারা বলা যায় যে একদমই উৎসব মুখর পরিবেশ ছিল এবং প্রথম বর্ষের যারা অনেকেই কিন্তু মনোনয়ন ফর্ম উত্তোলন করেছেন বিভিন্ন পদে। বিশেষ করে যে নারী প্রার্থী রয়েছে এবং তার সাথে সাথে যারা পুরুষ প্রার্থী রয়েছে সকলে কিন্তু তাদের নিজ বিভাগের সাথে যোগাযোগ করে তারা আসেন, এসে কিন্তু আজকে এখানে মনোনয়ন ফর্ম সেটি উত্তোলন করেন এবং সেখান থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে স্বাস্থ্যকেন্দ্র রয়েছে সেখানে ডোপ টেস্টের যে সার্বিক যে কার্যক্রম
সেটিও কিন্তু শেষ হয়েছে, আমরা তেমনটি কিন্তু দেখেছি। একটু জানতে চাইবো যারা শিক্ষার্থী রয়েছে, আজকে আপনাদের মনোনয়ন ফর্ম উত্তোলনের যে কার্যক্রম সেটি কেমন ছিল, কি অবস্থা একটু বলবেন? আচ্ছা, আমরা সকাল থেকে যেটা লক্ষ্য করেছি, খুবই উৎসব মুখর পরিবেশেই ডাকসুর প্রশাসকের কার্যালয়ে যারা পদপ্রার্থী আছেন তারা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন এবং আজকে শেষ দিন ছিল মনোনয়নপত্র সংগ্রহের দিন। তো আমাদের নির্বাচন কমিশনে যেটা জানিয়েছেন যে এরপরে আর মনোনয়নপত্র উত্তোলনের সময় বাড়ানো হবে না, এতটুকুই। ধন্যবাদ আপনাকে। কলি শুনছিলেন, এবং আজকে মোট 46 জন কিন্তু বিভিন্ন পদে মনোনয়ন ফর্ম সেটি উত্তোলন করেছেন এবং কালকে থেকে কিন্তু জমাদানের যে কার্যক্রম সেটি শুরু হবে। বলা যায় যে একদমই শেষ মুহূর্তে উৎসবমুখর পরিবেশে ডাকসুর যে কার্যক্রম সেটি হচ্ছে। ধন্যবাদ আপনাকে। এবং আরও যারা রয়েছে প্রার্থী, একটু বিভিন্ন পদে যারা আরও যারা প্রার্থী রয়েছে তারাও কিন্তু এই আজকে ডাকসুর যে কোষাধ্যক্ষের কার্যালয় যেটি রয়েছে সেখানে কিন্তু এসেছেন। বিভিন্ন পদে কিন্তু তারা প্রতিদ্বন্দ্বিতা করবেন। আমরা একজন নারী প্রার্থী রয়েছে, তার কাছে একটু জানতে চাইব, আপনি কি মনোনয়ন ফর্ম উত্তোলন করেছেন? একটু আজকে সকাল থেকে পরিবেশ কেমন ছিল একটু জানতে চাই। আজকে সকাল থেকে পরিবেশ বেশ উৎসব মুখর ছিল, যেহেতু প্রথম বর্ষের শিক্ষার্থীরাও মনোনয়ন তোলার সুযোগ পেয়েছে, সেক্ষেত্রে বেশ উৎসব মুখর ছিল। ধন্যবাদ আপনাকে। কলি শুনছিলেন, এবং আমি সকাল থেকে দেখেছি যে সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত ডাকসু কোষাধ্যক্ষের কার্যালয়ে যে মনোনয়ন ফর্ম যে উত্তোলনের সময় সেটি ছিল। বলা যায় যে প্রথম বর্ষেরও কিন্তু এই 46 জনের মধ্যে কয়েকজন প্রথম বর্ষের যারা বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন তারা মনোনয়ন ফর্ম উত্তোলন করেছেন এবং কালকে থেকে কিন্তু জমাদান শুরু হবে এই ডাকসু কোষাধ্যক্ষের যে কার্যালয়টি রয়েছে সেখানে। কলি, ধন্যবাদ আপনাকে তারেক। এদিকে জাকসু নির্বাচনে এবার 25টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন 179 জন প্রার্থী, আর এর মাঝে নারী হচ্ছেন মাত্র 46 জন, তাও আবার সংরক্ষিত পদেই 35, আর বাকি পদগুলোই লড়ছেন কেবল 11 জন। মূল কারণ সাইবার বুলিং আতঙ্ক। নিরুৎসাহিত হয়ে অনেকেই সরে দাঁড়িয়েছেন জাকসু নির্বাচন থেকে। ভিপি পদে নারীদের কেউ না থাকলেও জিএস পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন 2 জন। পরিসংখ্যানে কেন পিছিয়ে নারীরা, এমন প্রশ্ন ছিল প্রার্থীদের কাছে। তারা জানান, সাইবার বুলিং থেকে রক্ষা পেতেই সরে গেছেন অনেকেই। সাইবার বুলিং, স্লেট শেমিং এর মতো ব্যাপার, ট্যাগিং এর মতো ব্যাপার, শাহবাগী ট্যাগিং এর মতো ব্যাপার, এবং তারপরে রেপ থ্রেটের মতো ভয়ঙ্কর কিছু ব্যাপার সব দেখি আমরা। কয়েকদিন ধরে দেখছি যে সাইবার বুলিং বৃদ্ধি পাচ্ছে, খুবই নোংরামও হচ্ছে। তো মেয়েরা এই জিনিসটা একটু ভয় পায়, বা আবার পরিবার থেকে ওই জিনিসগুলো হবে দেখে বাধা দিচ্ছে। কথাকে গুরুত্ব দেওয়ার জায়গায় আসে, তখন আর নারীদেরকে মূল্যায়ন করা হয় না। এই কারণে তারা অনেক সময় নেতৃত্বের জায়গা থেকে পিছপা হয়ে যাচ্ছে। প্রার্থীদের সঙ্গে একমত পোষণ করেন সাধারণ শিক্ষার্থী ও শিক্ষকরা। নারীদেরকে যদি আমরা তাদের একটা সেফ প্লেস বা সেফ ক্যাম্পাস যদি না দিতে পারি, তাহলে অবশ্যই নারীরা কিন্তু এগিয়ে আসবে না। সংঘবদ্ধ গোষ্ঠীও করছে বলে আমার ধারণা, এবং ইন্ডিভিজুয়ালিও বাংলাদেশের কারো কারো নৈতিক অধঃপতনের জন্য করতে পারে। তবে সংঘবদ্ধ গোষ্ঠী যদি এটা করে থাকে, তাহলে সে ব্যাপারে প্রশাসনের সিরিয়াসলি এটাকে হ্যান্ডেল করা উচিত। হল সংসদ নির্বাচনে নারীর অংশগ্রহণের চিত্র আরো করুন। ছাত্রীদের 10টি হলে শূন্য রয়েছে 59 পদ, আবার 65 পদে প্রার্থী হয়েছেন 1 জন করে। যদিও প্রশাসন শুরু থেকেই সাইবার বুলিং ঠেকানোর নানা উদ্যোগের কথা জানিয়ে আসছিলেন। বিশ্ববিদ্যালয়ের পরিবার চাই নারীদের ক্ষমতায়ন, সেখানে সেই চাওয়া থেকেই কিন্তু আমরা অনেকগুলো পদ স্পেসিফিক করে যে আমাদের নারী শিক্ষার্থীদের জন্য আমরা গঠনতন্ত্রে সকলের অংশীজনদের ওপিনিয়ন নিয়ে সন্নিবেশন করা হয়েছে। জাকসু নির্বাচনে মোট ভোটার সংখ্যা 11,919 জন, এর মধ্যে নারী ভোটার 5,817 জন, অর্থাৎ মোট ভোটারের 48.8%। মাহফুজুর রহমান নিপু, যমুনা নিউজ, সাভার। ময়মনসিংহে আন্দোলন কর্মসূচি স্থগিত করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয় এবং হল খোলার বিষয়ে জরুরি সিন্ডিকেট সভা ডেকে আজ সিদ্ধান্ত নেওয়ার কথা রয়েছে। উপাচার্য এবং শিক্ষকদের সাথে শিক্ষার্থীদের 5 ঘন্টা আলোচনা শেষে এসব সিদ্ধান্তের কথা হয়। আর
এর আগে 6 দফা দাবিতে গতকাল রেলপথ অবরোধ এবং বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। পরে প্রশাসনের সাথে আলোচনায় বসার প্রস্তাব সম্মতি দিয়ে 6 ঘন্টা পর অবরোধ প্রত্যাহার করা হয়। এরপর সচল হয় ঢাকা ময়মনসিংহ রুটে রেল যোগাযোগ। সন্ধ্যায় আলোচনায় বসেন বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতিনিধি দল। অনলাইনে যুক্ত ছিলেন উপাচার্য অধ্যাপক ডক্টর AK ফজলুল হক ভূঁইয়া। অবশ্য দাবি আদায় না হলে ফের আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষার্থীরা। কম্বাইন্ড ডিগ্রির দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর রোববার বহিরাগতদের হামলার পরই থমথমে ক্যাম্পাস। আগামী 7 দিনের মধ্যে ক্লাস এবং পরীক্ষা শুরু হওয়ার ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করা হবে পরবর্তী আগামীকাল বা পরবর্তী সময়, এবং ভবিষ্যৎ করণের সম্পর্কে সিদ্ধান্ত হবে। কম্বাইন্ড ডিগ্রি নিয়ে যে কথাটা হলো সেইটা এখনো পর্যন্ত পুরোপুরি সিদ্ধান্তে আসতে পারা হয় নাই। আমরা স্যাররা আমাদেরকে টাইম দিয়েছেন, আরও আলোচনায় বসবেন। এই আন্দোলনের সাথে সংশ্লিষ্ট যারা আছে বা আন্দোলন যারা করছে শুরু থেকেই গত 37 দিন ধরে, তাদেরকে কোনো ধরনের প্রশাসনিক বা একাডেমিক কোনো ধরনের হ্যারাসমেন্ট করা হবে না, স্যার আমাদেরকে জানিয়েছেন। জাতীয় নির্বাচনকে সামনে রেখে 4000 পুলিশ নিয়োগ দেওয়ার কথা জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মুখলেসুর রহমান। এরই মধ্যে সকল নিয়োগ প্রক্রিয়া শেষ হয়েছে জানিয়ে তিনি আরও বলেন, এবার নির্বাচনে মাঠ পর্যায়ে যেসব কর্মকর্তারা কাজ করবেন তারা যদি কেউ কোনো দলের পক্ষ হয়ে বা নির্বাচন সুষ্ঠু করার অন্তরায় হয়ে দাঁড়ায় তাহলে তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। বুধবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এ সময় আইজিপি জানান, 4000 ASI নিয়োগের মধ্যে 50% সরাসরি আর 50% হবে পদোন্নতির মাধ্যমে। পিএসসি তো হলো পুলিশের অফিসার নিয়োগ করে, সেটা তো রুটিন মোতাবেক চলতেছে, কিন্তু যেহেতু ইলেকশনে মাঠ পর্যায়ে অনেক বেশি সংখ্যক লাগবে, হোম মিনিস্ট্রির চাহিদা আছে, মাননীয় প্রধান উপদেষ্টার নির্দেশনা আছে, এবং যে কোনো পদ সৃষ্টিতে এবং নিয়োগ বিধিতে জনপ্রশাসন সম্পৃক্ত। দেশের মানুষ আনুপাতিক ভোট নয়, সরাসরি পছন্দের মানুষকে ভোট দিতে চান বলে মন্তব্য করেছেন রুহুল কবির রিজভী। বিএনপির 47তম প্রতিষ্ঠা বার্ষিকীর এক অনুষ্ঠানে এসব কথা বলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব। দুপুরে দোহারে দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ঢাকা জেলা বিএনপির আয়োজিত এক পথসভায় অংশ নেন রিজভী। এ সময় ডাকসু নির্বাচনে ছাত্রদল প্যানেলের প্রার্থীদের ভোট দেওয়ার আহ্বান জানান রুহুল কবির রিজভী। পরে স্থানীয় নেতাকর্মীদের সাথে র্যালিতে অংশ নেন তিনি। উপস্থিত ছিলেন ঢাকা জেলার বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক সহ দোহার ও নবাবগঞ্জ উপজেলার বিএনপি নেতাকর্মীরা। জনগণ এখনো জানে না আনুপাতিক কি। শেখ হাসিনা 16 বছর কেড়ে নিয়েছে, আমরা সেই ভোটটা দিতে চাই। এটা অবাধ সুষ্ঠু নির্বাচনে আমাদের ভোট 16 বছর কেড়ে নেওয়া হয়েছিল, ভোটাররা ভোট কেন্দ্রে যেতে পারেনি। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মুন্সিগঞ্জের সিরাজদি খানের র্যালি এবং আলোচনা সভা করেছে উপজেলা বিএনপি। সকালে বিএনপি কার্যালয় সংলগ্ন বাস স্ট্যান্ডে সমাবেশ করে দলটি। এ সময় একটি র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়। পরে নগর পরিচ্ছন্নতা অভিযান এবং বৃক্ষরোপণে অংশ নেন দলটির নেতারা। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গাইবান্ধার সাদুল্লাপুরে বর্ণাঢ্য আনন্দ র্যালি করেছে বিএনপি। দুপুরে জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডাক্তার মাইনুল হাসান সাদিকের নেতৃত্বে শহীদ মিনার চত্বর থেকে র্যালিটি বের হয়। পরে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা বলেন, দেশে গণতান্ত্রিক ব্যবস্থায় জনগণের ভোটে নির্বাচিত সরকারের কোনো বিকল্প নেই। টাঙ্গাইলে মির্জাপুরে আলোচনা সভা করে বিএনপি। উপস্থিত ছিলেন বিএনপির সহ সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সাইদ সোহরাব সহ অন্যান্যরা। জহুর আলী বাজারে সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে সেখান থেকে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একটি র্যালি। পথসভায় বক্তারা বলেন, আগামীর বাংলাদেশ হবে বিএনপির বাংলাদেশ। গোপালগঞ্জে বর্ণাঢ্য র্যালি এবং আলোচনা সভা করেছে বিএনপি। কাশিয়ানী উপজেলায় বিএনপির কার্যালয় থেকে র্যালি বের করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে শেষ হয় সেটি, আর পরে সেখানে আলোচনা সভা করেন নেতাকর্মীরা। এ সময় তারা বলেন, নির্বাচন বানচাল করতে পতিত সরকারের দোসররা ষড়যন্ত্র করছে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখি ফরিদপুর বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেডএম জাহিদ হোসেন বলেছেন, নির্বাচন বানচালের জন্য পার্শ্ববর্তী দেশ থেকে কেউ যেন উস্কানি দিতে না পারে সে ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে। সকালে দিনাজপুরের হিলিতে বিএনপির অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এ সময় তিনি অভিযোগ করেন, অনেকে নির্বাচন বিলম্বিত করার ষড়যন্ত্র করছে। অনুষ্ঠান শেষে হিলি চারমাথা মোড় থেকে একটি বর্ণাঢ্য র্যালিও বের হয়। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাজীপুরের শ্রীপুরেও ছিল আয়োজন। পৌর বিএনপির উদ্যোগে একটি আনন্দ র্যালি ঢাকা ময়মনসিংহ মহাসড়ক প্রদক্ষিণ করে, পরে মাওনা উড়াল সেতুর নিচে সমাবেশ অনুষ্ঠিত হয়। গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার সদরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালনকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। সকাল ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত পৌর এলাকায় সভা সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে। মঙ্গলবার রাতে এই সিদ্ধান্তের কথা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজকুমার। তিনি জানান, বিএনপির দুপক্ষের মধ্যে সংঘর্ষ এবং অপ্রীতিকর ঘটনা এড়াতে ১৪৪ ধারা বহাল থাকবে। এছাড়া উপজেলায় রাত থেকেই পুলিশ টহল জোরদার করা হয়েছে। নাটোরে হঠাৎই বেড়েছে ডায়রিয়ায় আক্রান্ত রোগী। গেল ২৪ ঘন্টায় আধুনিক সদর হাসপাতালে ভর্তি হয়েছে ১৫০ শতাধিক মানুষ। আক্রান্তরা সবাই পৌরসভার ২ নং ওয়ার্ডের বাসিন্দা। আর তাদের অভিযোগ, পৌরসভার সাপ্লাই পানি থেকে আক্রান্ত তারা। এরই মধ্যে নমুনা সংগ্রহ করা হয়েছে, নিশ্চিত করা হয়েছে আক্রান্তদের চিকিৎসা সেবা। মঙ্গলবার থেকেই হাসপাতালে আসতে থাকেন নাটোর পৌরসভার ২ নং ওয়ার্ডের কাঁঠালবাড়িয়া, চৌকিরপাড় ও ঝাউতলা মহল্লার মানুষ। ২৪ ঘন্টার মধ্যেই হাসপাতালে রোগীর সংখ্যা দাঁড়ায় ১৫০রও বেশি। সবাই ডায়রিয়ায় আক্রান্ত। এদের মধ্যে ১৭ জনের অবস্থা গুরুতর। রোগী ও স্বজনদের অভিযোগ, পৌরসভার সাপ্লাই পানি থেকেই ডায়রিয়ায় আক্রান্ত তারা। গতকাল রাত থেকে পৌরসভার এই সাপ্লাই পানি খাওয়ার পর থেকে আমাদের এই ডায়রিয়া, পাতলা পায়খানা শুরু হয়। এখানে এসে এই পানি খাওয়ার পর থেকে আমার এরকম সমস্যা হয়েছে। এখন আমি ৮ মাসের প্রেগনেন্ট, আমার এত প্রবলেম হচ্ছে। তো প্রথমে একবার দুবার করছে, আমরা মনে করছি হয়তো এমনিতেই বাচ্চাদের গ্যাস ট্যাস হতে পারে, এই জন্য তো প্রবলেম। পরে রাত্রে এটা গুরুতর অনেক বেশি হয়ে গেছে, পরে এখানে সদর হাসপাতালে নিয়ে আসছি। পাতলা পায়খানা আর বমি, আমার মনে হয় যে এটা পানির থেকেই হয়েছে। আমাদের ওখানকার সবারই হয়েছে, ঝাউতলা বলেন, চৌকিরপাড় বলেন, কাঁঠালবাড়িয়া, ম্যাক্সিমাম লোকেরই এই সমস্যা হচ্ছে। সিভিল সার্জন জানায়, রোগীর চাপ বাড়লেও পর্যাপ্ত ওষুধ মজুদ থাকায় সেবা দিতে সমস্যা হচ্ছে না। এরই মধ্যে মেডিকেল টিম গঠন করা হয়েছে বলেও জানান তিনি। মেডিকেল টিমের আলাদা করে গঠন করার সাথে সাথে সকল চিকিৎসকই চিকিৎসা দিচ্ছেন। মেডিসিন আমাদের পর্যাপ্ত মজুদ আছে। যে মেডিসিন বা স্যালাইন আমাদের ছিল তাতে আমরা এখন পর্যন্ত চিকিৎসা দিয়ে যেতে পারছি। জেলা প্রশাসক জানিয়েছেন, পরীক্ষার জন্য পানির নমুনা পাঠানো হয়েছে বগুড়ায়। এছাড়া ডায়রিয়ায় আক্রান্তের কারণ উদ্ঘাটনে গঠন করা হয়েছে মনিটরিং টিম। আমরা ইতিমধ্যেই পানি চেক করার জন্য বগুড়াতে পাঠিয়েছি। টেস্ট রিপোর্ট আসলে আমরা বলতে পারবো। আর যেই এরিয়ায় এই আউটব্রেক দেখা দিয়েছে সেখানে তারা প্রতিটা ঘরে ঘরে যাচ্ছে এবং ইতিমধ্যে পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট সরবরাহ করা হয়েছে এবং অল্টারনেটিভ বিশুদ্ধ পানি আমরা সাপ্লাই করার আমাদের প্ল্যান আছে। হঠাৎ এমন পরিস্থিতি হয় আতঙ্ক ছড়িয়ে পড়েছে পৌর এলাকায়। নাজমুল হাসান, যমুনা নিউজ, নাটোর। গাজীপুরের পুবাইলে ট্রেনের সাথে সংঘর্ষে ডাম্প ট্রাকের চালক এবং হেলপার নিহত হয়েছেন। মঙ্গলবার রাতে হায়দ্রাবাদ দক্ষিণখান এলাকায় এই ঘটনা ঘটে। জয়দেবপুর রেলওয়ে জাংশনের স্টেশন মাস্টার জানিয়েছেন, ঢাকা থেকে ছেড়ে যাওয়া পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি যাওয়ার সময় লাইনে উঠে পড়ে হায়দ্রাবাদ থেকে গাজীপুর বোর্ড বাজারের দিকে যাওয়া ট্রাকটি। আর এতে ঘটনাস্থলেই প্রাণ যায় ট্রাক চালক উজ্জ্বল হোসেনের। হাসপাতালে নেয়ার পর মৃত্যু হয় হেলপার বাবুল খানের। পরে মরদেহগুলো শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। টাঙ্গাইলে দুটি আঞ্চলিক মহাসড়কে চলাচলে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে যাত্রীদের। ভাঙাচোরা এবং সরু সড়কগুলো প্রশস্ত করার কাজ ২০২৩ সালে শুরু হয়, কিন্তু জমি অধিগ্রহণ সমস্যা আর ঠিকাদারের গাফিলতিতে অগ্রগতি সন্তোষজনক নয়। প্রকল্পের মেয়াদ বাড়ানো হলেও নির্ধারিত সময়ে কাজ শেষ হবে কিনা সেটি নিয়েও সন্দিহান স্থানীয়রা। আর এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা বলছে সড়ক বিভাগ। সড়কে অসংখ্য খানাখন্দ, কোথাও আবার পিচের অস্তিত্বই নেই, অথচ এই আঞ্চলিক মহাসড়কে প্রতিদিন ছোট বড় হাজারো যানবাহনের চলাচল।
টাঙ্গাইল শহরের কাকমারা থেকে নাগরপুর হয়ে মানিকগঞ্জের আরিচা পর্যন্ত গেছে সড়কটি। গুরুত্ব বিবেচনায় 59 কিলোমিটার রাস্তা প্রশস্ত করার কাজ শুরু হয় 2023 সালে। ব্যয় ধরা হয় 1635 কোটি টাকা। 1 বছর বাড়িয়ে প্রকল্পের মেয়াদ ধরা হয়েছে 2026 সালের ডিসেম্বর পর্যন্ত। কাজের অগ্রগতি 60%, কিন্তু বাজেট স্বল্পতায় জমি অধিগ্রহণ সম্পন্ন না হওয়ায় থমকে গেছে কাজ। ভাঙাচোরা রাস্তায় ভোগান্তির শেষ নেই চলাচলকারীদের। রাস্তাটা এইভাবে রয়েছে, আমাদের গাড়ি গুড়ি চালানোর সমস্যা এবং আমাদের মনে হয় যে অনেক অ্যাক্সিডেন্টও হয়ে যায়। এই রাস্তায় গিয়ে গাড়ি চালানো যায় এরকম করে, রাত্রে এরকম ভুলে গাড়ি দুদিন পরে পরে গাড়ি ঠিক করার লাগে। ধুলা বালু মাঝে করে খোয়া ছুটে যাইতেছে, বোতলে লাগতেছে। রাজধানীতে যাতায়াতে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের যানজট এড়াতেও অনেকে ব্যবহার করেন টাঙ্গাইল দেলদুয়ার সাটুরিয়া সড়ক। 5টি প্যাকেজে আঞ্চলিক এই মহাসড়কও প্রশস্ত করার কাজ শুরু হয় 2023 সালে। 24.5 কিলোমিটার সড়ক উন্নয়নে ব্যয় ধরা হয় 294 কোটি টাকা। ভূমি অধিগ্রহণ জটিলতার কারণে প্রকল্পের মেয়াদ 2025 সালের জুন থেকে বাড়িয়ে 2026 সালের জুন পর্যন্ত করা হয়েছে, কিন্তু সরকার পরিবর্তনের পর থেকে ঠিকাদার লাপাত্তা থাকায় বন্ধ 2টি প্যাকেজের কাজ। বেহাল রাস্তায় দুর্ভোগ পোহাতে হচ্ছে যাতায়াতকারীদের। খুবই কষ্টে যাতায়াত করি, রাস্তার অবস্থা খারাপ, একটু বৃষ্টি হলে পানি বেঁধে থাকে, শরীর মরিল ব্যথা হয়ে যায় আর কি। এই দিক দিয়ে আসলে অনেক যাত্রী আছে, এই দিক দিয়ে আসে না। রাস্তাটা গত 2 বছর ধরে ভেঙে খারাপ করে রাখছে, রাস্তার কোনো কাজ করে না। জেলা সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী বলছেন, টাঙ্গাইল দেলদুয়ার সাটুরিয়া আঞ্চলিক মহাসড়কের যে 2টি প্যাকেজের কাজ বন্ধ রয়েছে সেখানে পুনরায় দরপত্র আহ্বান করা হবে। টাঙ্গাইল আরিচা আঞ্চলিক মহাসড়কের জমি অধিগ্রহণ কাজ শেষ করতে পদক্ষেপ নেওয়া হলেও তা সময় সাপেক্ষ বলছেন এই কর্মকর্তা। ডিসি অফিস তারা মানে মোটামুটি আস্তে আস্তে ডিসপোজ করছে আর কি এই কেসগুলো। এগুলো তো সময় সাপেক্ষ ব্যাপার। দীর্ঘদিন ঠিকাদার কাজ না করায় ফাইনালি আমরা তাদের টার্মিনেট করেছি এবং সেটার একটা বড় অ্যামাউন্ট তাদের ক্ষতিপূরণও গভর্নমেন্টকে দেওয়া লাগে। জনদুর্ভোগ লাঘবে আঞ্চলিক মহাসড়ক দুটির উন্নয়ন কাজে গতি আনতে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে এমন প্রত্যাশা স্থানীয়দের। জাহিদ হাসান, যমুনা নিউজ। গণঅভ্যুত্থানে রাজশাহীতে ছাত্র জনতার উপর হামলার ঘটনায় 9টি মামলার চার্জশিট দিয়েছে পুলিশ। 2টি হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওবায়দুল কাদের ও সাবেক মেয়র AH খায়রুজ্জামান লিটন সহ 244 জনকে আসামি করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার গাজীউর রহমান। আর বলেন, 9টি মামলার তদন্ত করেছে গোয়েন্দা পুলিশ। তদন্ত শেষে আদালতে চার্জশিট দাখিল করা হয়েছে। এর আগে গত বছর 5 আগস্ট মহানগরীতে গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারায় সাকিব আঞ্জুম এবং আলী রায়হান। আর এই ঘটনায় পরিবারের পক্ষ থেকে আলাদা 2টি হত্যা মামলায় আসামি করা হয়েছে শেখ হাসিনা, ওবায়দুল কাদের এবং খায়রুজ্জামান লিটনকে। বিদেশে পাঠানোর লোভ দেখিয়ে অর্ধ কোটি টাকা হাতিয়ে নিয়েছে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় এক প্রতারক। ভুয়া ভিসা আর টিকিটের ফাঁদ পাতেন আলী আহমেদ ওরফে বাবু ফরাজি। টাকা ফেরত পেতে প্রশাসনের হস্তক্ষেপ চান ভুক্তভোগীরা। দ্রুত ব্যবস্থা নেয়ার দাবি তাদের। ইয়াসিন আলীর যাওয়ার কথা ছিল আলবেনিয়া, অথচ তাকে নিয়ে যাওয়া হয় আলবেনিয়া থেকে ৭,৫০০ কিলোমিটার দূরের শ্রীলঙ্কায়। ইয়াসিনকে আলবেনিয়া পাঠানোর নামে শ্রীলঙ্কা নিয়ে যান আলী আহমেদ বাবু ওরফে বাবু ফরাজি। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার বর্ণি গ্রামে পাশাপাশি বাড়ি তাদের। পৃথিবীর নানা প্রান্তের লোক পাঠানোর ফাঁদ পাতেন বাবু। ভুয়া ভিসা ও ভুয়া বিমানের টিকিট দিয়ে হাতিয়ে নিয়েছেন 7 পরিবারের অর্ধ কোটি টাকা। 4টা ভিসা দেয় এবং প্রথম দেয় নিউজিল্যান্ড, তারপর হচ্ছে আপনার আলবেনিয়া, তারপর হচ্ছে আপনার কিরগিজস্তান, তারপর হচ্ছে ভিয়েতনাম। এবং ভিয়েতনামে পাঠানোর সময় আমাকে 3টা ভুয়া টিকিট দেয়। টিকিটগুলো আমি যাইতে পারি না, আমি এয়ারপোর্ট থেকে ফেরত আসি। হঠাৎ করেই দালান তুলতে শুরু করেছিলেন বাবু ফরাজি। নির্মাণাধীন পড়ে আছে বেশ কিছু ঘর। বাড়িতে পরিবারের সবাই থাকলেও পালিয়ে বেড়াচ্ছেন তিনি। দায় নিতে চান না পরিবারের কেউই। আমাদের থেকে 10.5 লাখ টাকা নিয়েছে। তার ফ্যামিলিকে বললে এই সেই এদিক সেদিক, অথচ যখন টাকা নেয় তখন কিন্তু সে বাড়িতেই ছিল। বাড়িতে থেকে বাড়িঘর করছে, ভাই বোন সবাইকে নিয়ে খাইছে, চলছে। বউরে সরায় এখন নিজে পালায় আছে। বাবুর বিদেশ পাঠানোর কথায় সব বিলিয়ে সর্বশান্ত টুঙ্গিপাড়ার বর্ণি গ্রামের অনেকে। প্রতি পরিবার থেকে 5 থেকে 15 লাখ টাকা হাতিয়ে নিয়েছেন ওই ব্যক্তি। বিভিন্ন দেশের ভুয়া ভিসা দিতেন, উল্লেখ থাকতো চাকরির কথাও। গ্রামের লোকদের বোকা বানাতে কপি করা থাকতো সিলমোহর। টাকাও দেয় না, বিদেশে নিচ্ছে না, অনেকে দেশ বাড়িও ছাড়ছে এই টাকার জন্য। আমার ছেলের বাইরে যাওয়ার জন্য বলি, ও 50,000 টাকা দিই, কিছুদিন পরে আমাকে একটা কাগজ দেয়, এই কাগজটা ভুয়া। বারবার সালিশে ফেরত পাওয়া যায়নি টাকা। টুঙ্গিপাড়া থানায় অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী এক পরিবার।
এরপরই গা ঢাকা দিয়েছেন আলী আহমেদ বাবু। ও তো আগের দেশে টাকা, ও আগে 10.5 লক্ষ দেওয়া হয়ে গেছে। খুব সম্ভব এয়ারপোর্টে এনেছিল, নিয়ে টিয়ে ঘুরে টুরইয়া বিষয় হয় নাই, এটা হয় নাই, টেরা হয় নাই, ওই এনতে চলে আইছে। তারপরে তো এই যে পলাইছে, আর তার খোঁজ খবর নাই। ক্যামেরায় বক্তব্য দিতে না চাইলেও ফোনে তদন্তকারী কর্মকর্তা জানালেন বাবু ফরাজির বিরুদ্ধে নেওয়া হচ্ছে আইনগত ব্যবস্থা। মায়ের বললাম যে আপনারা জড়িত আছেন, আপনারা কিন্তু গ্রেফতার হয়ে যাবেন, যেটা আর কি আমরা বলি। আপনি দেখেন, নইলে আপনাদের বিরুদ্ধে কিন্তু আমরা অ্যাকশনে যাব। শরীফ ফারুকী, যমুনা নিউজ। নেত্রকোনায় পল্লী বিদ্যুৎ সমিতির শতাধিক কর্মকর্তা কর্মচারী বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন। সকালে জেলা বিদ্যুৎ অফিসের সামনে বিক্ষোভ শুরু হয়। এ সময় বিক্ষোভকারীরা শোষণ এবং বৈষম্যের শিকার হচ্ছেন দাবি করে বিভিন্ন স্লোগান দেন। চলমান প্রশাসনিক দ্বন্দ্ব দ্রুত সমাধানের দাবিও জানান তারা। অভিযোগ করেন দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নেয় পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা রাশিদুল আলম খন্দকারকে বরখাস্ত করা হয়েছে। অন্যান্য কর্মকর্তা কর্মচারীর উপর ধারাবাহিকভাবে দমন পীড়ন চালানো হচ্ছে বলে অভিযোগ করেন তারা। বরখাস্ত কর্মকর্তাকে দ্রুত শপথে বহাল করার দাবি জানান বিক্ষোভকারীরা। মোংলার তরুণ উদ্যোক্তা রবিউল ইসলাম মাশরুম চাষ করে হয়েছেন সফল। তাকে দেখে অনেকেই আবার আগ্রহী হচ্ছেন উৎপাদনে। রবিউলের কাছ থেকে প্রশিক্ষণ নিয়ে 30 তরুণ হয়েছেন স্বাবলম্বী। কৃষি কর্মকর্তারাও মাশরুম চাষে আর্থিক সমৃদ্ধির সম্ভাবনা দেখছেন। জানিয়েছেন খামারিদের প্রয়োজনীয় সহায়তা দিয়ে যাচ্ছে কৃষি বিভাগও। কাঠের গুঁড়া, খড়, চুন, চালের কুড়ার সাথে পরিমাণ মতো পানি দিয়ে তৈরি এই মিশ্রণে বীজ দিয়ে তা প্যাকেটবন্দি করে এভাবেই ঘরোয়া পরিবেশে চলছে মাশরুম চাষের প্রস্তুতি। বাগেরহাটের মোংলার চিলা এলাকার রবিউল ইসলাম বিদেশি এ ফসল চাষে দেখছেন সম্ভাবনা। ইউটিউব দেখে 2023 সালে ছোট পরিসরে তৈরি করা খামার এখন পরিণত হয়েছে পুষ্টি উন্নয়ন আর দারিদ্র্য হ্রাসকরণ প্রকল্পে। রবিউলকে দেখে উদ্বুদ্ধ হয়ে কৃষি অফিস থেকে প্রশিক্ষণ নিয়ে মাশরুম চাষে ঝুঁকেছেন 30 জন চাষি। আমরা কয়েকজন মহিলা মিলে আমরা এই মাশরুম চাষের উদ্যোগ নিয়েছি। আমরা হর্টিকালচারের থেকে ট্রেনিং নিয়েছি এবং রবি আমাদের সাথে আছে। আমরাও ক্ষুদ্রভাবে চাষ শুরু করে দিয়েছি এবং সাড়া পাচ্ছি। মাশরুম, এই যে দেখেন মাশরুম হয়েছে, আমরা প্রথমে নিজেরা খাচ্ছি, মার্কেটেও কিছু বিক্রি করতেছি। মাশরুম চাষে ব্যয় কম, তবে আয় বেশি। পুষ্টিগুণে সমৃদ্ধ হওয়ায় আছে চাহিদাও। তবে মাস্টার মাদার কিংবা মাশরুমের বীজ উৎপাদনে প্রয়োজন গবেষণাগার, যেখানে বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে সরাসরি মাশরুমের দেহকলার অংশ বা টিস্যু থেকে বীজ তৈরি করা হয়। এসব বীজ খুলনা, ঢাকা সহ বিভিন্ন জেলা থেকে সংগ্রহ করেন রবিউল। পরে নিজেই তৈরি করেন বাণিজ্যিক স্পন প্যাকেট। প্যাকেটগুলো ড্রামে রেখে তাপে চাপে সিদ্ধ করে জীবাণুমুক্ত করা হয়। ঠান্ডা হওয়ার পর 20 থেকে 25 দিন রাখা হয় বিশেষভাবে তৈরি মাতৃঘরে। একটা প্যাকেট আপনি কিনে নেবেন সর্বোচ্চ 25 টাকা দিয়ে। যখন 500 গ্রামের একটা প্যাকেট 25 টাকা দিয়ে কিনবেন, ও যখন আপনার ফলন দিবে, আপনার ন্যূনতম সেখান থেকে 400 গ্রাম মাশরুম আপনি পাবেন। মাশরুম যদি আমি ব্যাপক হারে করতে পারি, তো আমার প্রতি মাসে একদম কম করে হলেও 30 থেকে 40 হাজার টাকা আয় করা সম্ভব। মাশরুম চাষে আগ্রহীদের প্রশিক্ষণ ও কারিগরি সহায়তা দিয়ে থাকে কৃষি বিভাগ। যারা আসলে মাশরুম চাষে আগ্রহী উদ্যোগী, আমরা উপজেলা কৃষি অফিস থেকে তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করে থাকি। মাশরুম চাষটাকে যদি তারা কন্টিনিউ করে এবং সম্প্রসারণ ঘটায়, তাহলে মংলা অঞ্চল সহজেই মাশরুম চাষে সমৃদ্ধ হয়ে উঠবে এবং মাশরুম সহজেই তাদের পুষ্টি নিশ্চয়তা করবে এবং বাজারে মাশরুমটা সবার জন্য পর্যাপ্ত সরবরাহ থাকবে। বাবা মারা যাওয়ার মাঝ পথেই থেমে যায় রবিউলের পড়াশোনা, তবে থেমে যাননি এই তরুণ উদ্যোক্তা। মাশরুম চাষে তার সফলতা তরুণদের জন্য হয়ে উঠেছে এক অনুপ্রেরণার গল্প। মুনাওয়ার রনি, যমুনা নিউজ, মোংলা। দর্শক, এই ছিল সংবাদ সাদেশে।